আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে পারবেন। ইসি সানাউল্লাহ বলেন, আরপিও সংশোধনী আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে নির্বাচন আয়োজন করবে কমিশন। ঘোষণা করা হবে তফসিলও। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা। নির্বাচনে ভোট দিতে আগামী 31 অক্টোবরের মধ্যে হতে হবে ভোটার। আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে। আবারও বলি, আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার আরপিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত। পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে পারবেন। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে ভোট দেওয়ার পরে এটা ফেরত আসবে। পুরো অপারেশনটা আমাদের বাংলাদেশ পোস্ট অফিস এটা সম্পন্ন করবে আমাদের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করার পরে। আসন্ন নির্বাচনে ভুল ও মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ইসি সানাউল্লাহ। থ্যাংক ইউ। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দিলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচন অনুষ্ঠানের সময় সুনির্দিষ্ট করে নির্বাচনের ধোঁয়াশা কাটানোয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদও জানান তিনি। তার আশা, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচিত সরকারের মাধ্যমেই তৈরি হবে ছাত্র জনতার আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টা কনফার্ম করছেন যে দেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে। আমরা এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ম্যান্ডেট নিয়ে মানুষের মতামতের ভিত্তিতে একটা মজবুত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের মুখে দাঁড়িয়ে একটা ভূমিকা রাখে, অবস্থান রাখে। ওই ধরনের এই দেশ প্রত্যাশা করে মানুষ। উনি তো নির্বাচনের আগেই দেশে আসবেন। নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, নির্বাচনের আগেই দেশে আসবেন। তো এই বছর শেষ হওয়ার আগেই তো উনি দেশে ফিরতেছেন, তো এটা নিশ্চিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যারা ছিলেন তাদের নিয়েই ভোটে যাবে বিএনপি। তবে কি প্রক্রিয়ায় সেটি হবে খোলাসা করেননি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রুহুল কবির রিজভী বলেছেন, এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে লুকোচুরি জনমনে সন্দেহের জন্ম দিয়েছে। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মাহদুর রহমান রুবেল। আগামী ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন আয়োজন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে সরকার। জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটা গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা সম্ভাবনা সব দলকে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হাল নাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব। অলরেডি দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের 1 বছরের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি সরকার। এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে, সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সে ব্যবস্থা নিতে পারেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল।
আর রুহুল কবির রিজভী বলেন, কক্সবাজারে কোনো বিদেশি কূটনৈতিকের সাথে এনসিপি বৈঠক করতেই পারে, তবে গোপন করায় বাঁকা চোখে দেখছে মানুষ। এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারে, অসুবিধা কিছু। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনার যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে, কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শহীদ মাসুমা বেগমের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এখন মূল কাজ নির্বাচন আয়োজন, এছাড়া জুলাই হত্যাকাণ্ড জড়িতদের বিচার কাজে এগিয়ে নেয়া। সংস্কার কমিশন প্রস্তাবিত দ্রুত বাস্তবায়নযোগ্য 121টি সুপারিশের মধ্যে 16টি বাস্তবায়ন ও 85টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। দ্বিতীয়বারের মতো সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন উপদেষ্টা পরিষদের 42তম সভায়। এর আগের বৈঠকগুলোতে নেওয়া 315টি সিদ্ধান্তের মধ্যে 247টি বাস্তবায়নের কথা জানানো হয় সভায়। পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সরকারের 1 বছর অতিক্রম করায় নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে প্রধান কাজ অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালকে আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। প্রেস সচিব জানান, 11টি সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয় সভায়। 121টি সুপারিশ, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 85টি আন্ডার বাস্তবায়ন হচ্ছে, আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে, আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রেস সচিব। প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় কোনো দলীয় সরকার ক্ষমতায় আসার আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে নির্বাচন দেওয়ার দাবিও জানান গোলাম পারওয়ার। হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান, যে সংগ্রামের ঐতিহ্য, ইতিহাস, এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে, আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগের গোপন বৈঠকের ঘটনায় ভাটারা থানার মামলায় পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিন মঞ্জুর করেন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি মিডিয়া তালিবুর রহমান। তিনি বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যটা বা কি ছিল, সেই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। গাজীপুরের চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযান চালাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 8টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে সাংবাদিক তুহিনের সঙ্গে 4 থেকে 5 জন যুবকের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলে তুহিন মারা যান। তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ আগস্ট। এই দিন শুনানি করবেন মামলার আসামিপক্ষ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেয়। মামলার মোট ১৬ আসামির মধ্যে ৮ জনকে হাজির করা হয়েছে আজ। সকালে রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের বিরুদ্ধে ২টি গুরুতর মানবিক অপরাধ সংগঠিত করার শুনানি হয়, যার মধ্যে হত্যা এবং লাশ পোড়ানো অন্যতম। স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল ২৯ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফর্মাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। সে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছে। পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেনি, অনেকে নিষ্ক্রিয় থেকেছে। এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি, ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করার মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের এই মামলার চার্জশিট জমার বিষয়ে সাংবাদিকদের জানান প্রসিকিউটর ফারুক আহমেদ। এই মামলার আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া। পুলিশ গুলি করেছিল যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট ৩টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত ৩১/৭/২০২৫ তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফর্মাল চার্জ দাখিল করেছে। এটা এখন আদালতে দাখিল হয়েছে, আদালতে ফর্মাল চার্জ শুনানি হবে। জুলাই অভ্যুত্থানে নিহত ৬টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে। ১ বছর ধরে মর্গে থাকা মরদেহগুলো সকালে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে ৫ জন পুরুষ, ১ জন নারী। আদালতের নির্দেশে এই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিটি লাশে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাকিবুর রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনের পর দীর্ঘ ১ বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল অজ্ঞাত ৬টি মরদেহ। বছর পেরোলেও কেউ আসেননি তাদের খোঁজে। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব না হয় অবশেষে অজ্ঞাত হিসেবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি, করার পর ডেড বডিগুলি আমরা ডিএনএ, যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে। আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। অজ্ঞাত ৬ জনের মরদেহ হস্তান্তর করা হয় আঞ্জুমান মফিদুল ইসলামকে। সিদ্ধান্ত হয় জুরাইন কবরস্থানে দাফনের। তবে ভবিষ্যতে শনাক্তের আশায় মরদেহগুলো ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। আর পুরোপুরি আইনি প্রক্রিয়া অবলম্বন করে কোর্টের আদেশের মূলেই আমরা আজকে কার্যক্রম গ্রহণ করেছি। মরদেহগুলোর মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী ছিলেন। ৬ জনের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত, 1 জন মারা যান শটগানের আঘাতে। সাকিবুর রহমান, RTV,
ঢাকা। নানা আয়োজনে উন্মোচন করা হলো বিবিসি হ্যালো চেকের লোগো। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের একটি নতুন ডিজিটাল ইনিশিয়েটিভ হল বিবিসি হ্যালো চেক। এর মাধ্যমে আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, জীবন জীবিকা ও সাইবার ক্রাইম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কন্টেন্ট তৈরি ও পরিবেশন করা হচ্ছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিবিসি মিডিয়ার কর্মকর্তা, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন সহ আরও অনেকে। ভারতে মার্কিন পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির এক অনুষ্ঠানে কৃষক, দুগ্ধশিল্প বা মৎস্য শিল্পের কল্যাণে কোনো আন্তর্জাতিক চাপের মুখে পিছু না হটার ঘোষণা দিয়েছেন। এর আগে ওয়াশিংটনের শুল্ক আরোপের ঘোষণায় ভারতের ওষুধ ও কৃষি পণ্যকে শুল্ক শর্তের আওতার বাইরে রাখা হয়। এদিকে বাণিজ্য উত্তেজনার মধ্যে চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদি। এর ফলে দিল্লি ওয়াশিংটন টানাপোড়েনের মধ্যে নতুন জোট গঠনের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে ব্রিক্স ও সম্ভাবনা দেশগুলো নিয়ে পারস্পরিক লাভজনক সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্বের পথ খুঁজতে ভারতের আগ্রহের কথা এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র বিভাগ। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপল। উৎপাদন বাড়াতে নতুন করে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার ওভাল অফিসে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের উপস্থিতিতে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রের বাজারে 60,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও জানান তিনি। এছাড়া বাইরে থেকে চিপ ও সেমি কন্ডাক্টর কিনলে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর আগে অ্যাপলের তৈরি পণ্যের ওপরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গাজায় অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাযজ্ঞ। এতে উপত্যকাটিতে নতুন করে 44 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। অন্যান্য চিকিৎসা সামগ্রীও পৌঁছেছে শূন্যের কোটায়। অন্যদিকে একটি ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন 25 জন। গাজাবাসীর দুঃখ দুর্দশার বিস্তারিত থাকছে অর্ণপ্রসাদের রিপোর্টে। মৃত্যু নামক বিভীষিকাময় শব্দটির প্রতিনিয়ত সাক্ষী হচ্ছে গাজাবাসী। বিশ্বমহলের বারণ উপেক্ষা করেও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। বুধবারও ঝরেছে প্রাণ। এদিন ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা 40 ছাড়িয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে মুখ থুবড়ে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালেই দেখা দিয়েছে প্রয়োজনীয় রক্তের সংকট। এমন পরিস্থিতিতে গাজাবাসীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস। অন্যদিকে গাজায় একটি ত্রাণবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ঝরেছে প্রাণ। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার তথ্য মতে ইসরায়েলি সৈন্যদের চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় যেতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। ইসরায়েলের চলমান হামলার মধ্যেই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে তেল আবিবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে বন্দী ইসরায়েলি সৈন্যদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শহরটির কয়েক হাজার মানুষ। ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে নেতানিয়াহুকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা। অর্ণব প্রসাদ, RTV। এবারে খেলার খবর। টপ এন্ড টি20 টুর্নামেন্ট খেলতে আজ প্রথম ধাপে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ এ দল। বৃহস্পতিবার রাত 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়বে টাইগার যুবারা। আর দ্বিতীয় ধাপ যাবে শুক্রবার। অস্ট্রেলিয়ার ডারউইনে বিভিন্ন দেশের 11টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস, নেপাল পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। এই সফরে টি20 টুর্নামেন্টের পাশাপাশি একটি 4 দিনের ম্যাচও খেলবে দলটি। আগামী 28 আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে সেই 4 দিনের ম্যাচ। ফুটবলের খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভিয়েন্তিয়ানের নিউ লাও স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়।
প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। দারুণ ছন্দে থাকা পিটার বাটলারের শিষ্যরা দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে ফিরতে মরিয়া। প্রতিপক্ষ তিমুর লেস্তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 9 গোল হজম করেছে। তাই তো দ্বিতীয় ম্যাচে মানসিকভাবে বাংলাদেশ থেকে পিছিয়ে থেকেই মাঠে নামবে তিমুর লেস্তে। এক ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। চাঁদপুরের ফুটবল বিস্ময় বালক সোহানের পাশে দাঁড়ালেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে সন্ধ্যায় মতলবের 5:30 সোহানের পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, সোহানের পড়াশোনা, খেলাধুলা এবং পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। প্রতিভা অন্বেষণের প্রোগ্রাম নতুন কুড়ির আদলে নতুন কুড়ি ক্রীড়া কার্যক্রম শুরু করা হবে। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।